মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। নমস্কার, আমি পার্থপ্রতিম। ভয়ের একমাত্র ঠিকানা রহস্যের অন্ধকারে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। স্কুলের ইতিহাস বইয়ে পাল বংশের নাম কে না পড়েছে? খ্রিস্টীয় 10ম শতকের গোড়ার দিক অব্দি বিহার ও আমাদের গৌড় বংশ জুড়ে ছিল এই পাল বংশের একছত্র আধিপত্য। আচ্ছা, ধরুন যদি জানতে পারেন এত বছর পর সেই পালেদের এক বিষ্ণুমূর্তি হঠাৎ আবিষ্কৃত হয়েছে, তার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম হওয়াই স্বাভাবিক। তারপর পালরা ছিলেন বিষ্ণুর উপাসক, তাদের বংশে সোনার বিষ্ণুমূর্তি বলে কথা। হঠাৎ সেই মূর্তি গেল চুরি। এবার খুঁজে পাওয়া যাবে কি সেই মূর্তি? কিভাবে জানতে হলে শুনতে হবে অর্ঘ্যজিৎ মুখোপাধ্যায়ের কলমে স্বর্ণ বিষ্ণু রহস্য। মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণের একটি গ্রামে শ্রমিকরা পুকুর কাটবার সময় মাটির নিচে প্রাচীন বাড়ির ভাঙা অংশ, স্বর্ণমুদ্রা ও স্থাপত্যের নিদর্শন পায়। প্রাকৃত পালি ভাষা পড়ে প্রত্নতত্ত্ববিদের অনুমান 988 থেকে 1036 সালের পাল রাজা মহিপালের আমলের মুদ্রাগুলি। সরকারের আর্কিওলজিস্ট বিভাগ পুকুর কাটা বন্ধ রেখে জায়গাটি দখল নিয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শহীদ ক্ষুদিরাম শিক্ষা প্রাঙ্গণের হিস্টোরিক্যাল আর্কিওলজিস্ট বিভাগের গবেষক সুদর্শন মল্লিকের তত্ত্বাবধানে জায়গাটিতে খনন কার্য চলছে। মুশকিল হল, স্থানীয় বাসিন্দারা মাটির তলায় পাওয়া কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে পালিয়েছে। পুলিশ গ্রামের পরিবারদের মধ্যে খানা তল্লাশি করেও কিচ্ছু সোনা উদ্ধার করতে পারেনি। সুদর্শন মল্লিক তার কলেজ জীবনের বন্ধু প্রাইভেট ডিটেকটিভ অমরেশ চ্যাটার্জিকে ডেকে এনে স্বর্ণ মুদ্রা উদ্ধারের দায়িত্ব দেন। গোয়েন্দা অমরেশ 7 সকালে শিয়ালদাহ থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেনে চেপে বহরমপুরে নেমে বাসে উঠে বেলা 11:30টায় কর্ণ সুবর্ণের খনন স্থানে আসেন। বন্ধু গবেষক সুদর্শন বলেন, সামান্য কটা সোনার মুদ্রা উদ্ধারের জন্য তুমি আমাকে কেন ডাকলে? এ তো পুলিশই পারবে। শুধু স্বর্ণ মুদ্রা নয়, মাটির নিচে পাওয়া পাল যুগের একটা 6 ইঞ্চির লম্বা সোনার বিষ্ণু মূর্তি কোনো এক গ্রামবাসী নিয়ে গেছে। মূর্তিটা তোমায় উদ্ধার করতে হবে। বন্ধুর কথায় কৌতূহলী অমরেশ প্রশ্ন করল, বিষ্ণু মূর্তি যে কোনো গ্রামবাসী নিয়েছে? তুমি কি করে জানলে? গ্রামের 2-3 জন চাষি ক্ষেত মজুর সোনার বিষ্ণু মূর্তি নিয়ে যাওয়ার কথা বলেছে। কে নিয়েছে বলছে না, হয়তো কোনো ভয় বা ভক্তি কাজ করছে। এই গ্রামের বাসিন্দাদের খবর পুলিশের কাছে পেয়েছো? কারা স্বর্ণ মুদ্রা নিয়ে গিয়েছিল? গ্রামে কয়েকটি শিক্ষিত ধনী পরিবার আছে। গ্রামের প্রাচীন জমিদার প্রণবানন্দ পালের বংশধর আছে। তাদের দরদালান প্রাসাদ বাড়ি অঞ্চলের সবচেয়ে প্রাচীন বাড়ি। মৃত আনন্দ পালের ছেলে যদুপতি পাল বহরমপুরের হাই স্কুলের শিক্ষক। সে ও তার ছোট ভাই সপরিবারে বাড়িতে থাকে। তারা আবার নিজেদের প্রাচীন পাল বংশের উত্তরসূরি বলে। এছাড়া সকলে প্রান্তিক চাষি মজুর। পুলিশ অনেক চেষ্টা করে গরিব মানুষদের কাছে কিছু স্বর্ণ মুদ্রা উদ্ধার করেছে। কেউ স্বর্ণকারের কাছে গিয়ে বিক্রি করতে পারে। আমার মনে হয় কোনো বড় মাপের গ্রামবাসী বিষ্ণুমূর্তি নিয়েছে। তুমি ওই বিষ্ণুমূর্তি উদ্ধার করে দিলে কৃতজ্ঞ থাকব। অমরেশ ঘিরে রাখা খনন এলাকার ভাঙা ঘর, পাথরের উপরে খোদাই করা মূর্তিগুলো দেখলেন। গ্রামের লোকেদের জেরা করে তল্লাশি করতে আমাকে এখানে থাকতে হবে। তুমি রাতে কোথায় থাকো? যতদিন খোঁড়াখুড়ির কাজ চলবে আমি বহরমপুর লজে থাকব। তুমিও ওই লজে থাকতে পারো। সুদর্শনের কথায় সায় দিয়ে অমরেশ এলাকায় পাওয়া একটি পাথরের বুদ্ধদেবের মূর্তি দেখে বললেন, তোমরা কি করে বুঝলে ভাস্কর্যগুলো পাল যুগের? খ্রিস্টীয় 10ম শতকে
মুর্শিদাবাদ ছিল বিহার ও গৌরবঙ্গের পাল রাজা মহিপালের রাজধানী। দক্ষিণের রাজা রাজেন্দ্র চোল উত্তর ভারতে গঙ্গার তীরে রাজ্য বিস্তার করে পাল রাজ্যে ঢুকে পড়ে। 1021 ও 1023 খ্রিস্টাব্দে চোল সম্রাট রাজেন্দ্র চোল ধনরত্নের অধিকারী মহিপালের বিরুদ্ধে যুদ্ধ করেন। সেই যুদ্ধে মহিপালকে পরাজিত করে পদাতিক হাতি ও রাজকোষের ধনরত্ন লুণ্ঠন করে নিয়ে যায়। আমার সন্দেহ হচ্ছে এই ভাঙা প্রাসাদের অংশ মহিপালের রাজপ্রাসাদের সাক্ষী। কাল যুগের লোকেরা তান্ত্রিক ও বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। প্রাসাদের দেওয়ালের গুপ্ত স্থানে ওই মূল্যবান বিষ্ণু মূর্তি ও সোনার মুদ্রাগুলি ছিল। এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। অমরেশ হেসে বললেন, গরিব খেটে খাওয়া মানুষের কাছে ওগুলো শুধুই সোনা যা পেটের অন্ন যোগাবে, আর তোমরা সংগ্রহশালায় রেখে ইতিহাস রচনা করবে। বন্ধু, আমি আজ থেকেই তোমার স্বর্ণ বিষ্ণু খুঁজতে তদন্ত শুরু করব। অমরেশ গ্রামের প্রান্তে পানা পুকুরের ধারে মাধব দাসের টালির ছাদের ছোট্ট ঘরটিতে ঢুকলেন। পুলিশে খবর দিয়েছে মাধব কুড়িয়ে পাওয়া 2টি সোনার মুদ্রা ফেরত দেয়নি। অমরেশ ক্ষেত মজুর মাধবকে বলল, তুমি 2টি স্বর্ণ মুদ্রা ফেরত দাও, ওগুলো সরকারের জিনিস। মাধব খাটে শয্যাশায়ী তার স্ত্রীকে দেখিয়ে বলল, স্যার, আমার স্ত্রী গ্যাস্ট্রিক আলসারে ভুগছে, চিকিৎসা করার টাকা নেই। পুকুর কাটার জায়গায় সোনার পয়সা পেয়ে ভাবলাম ভগবানই সোনা দিয়েছেন। খাগড়া শেখরা হারু সরকারের কাছে বিক্রি করে স্ত্রীকে ডাক্তার দেখাচ্ছি। তার অসুস্থ স্ত্রী শয্যায় উঠে বসে বলল, ওই সোনার ঠাকুরই আমাদের দিয়েছে, সরকার কেড়ে নেওয়ার কে? অমরেশ বুঝতে পারে হারু শেখরা বলবে ওই সোনা গুলিয়ে দিয়েছে। কোনো লাভ নেই। পাশে প্লাস্টিক চাষি হাসান শেখের ঘরে গেলে সে বলল, দাদাবাবু, আমি 2 বেলা নামাজ পড়ি, সর্বদা সত্য কথা বলি। আমি একটা সোনার পয়সা পেয়েছিলাম, সরকারি লোককে সেটা ফিরিয়ে দিয়েছি। আমার কলেজে পড়া ছেলে একটা মুদ্রা পেয়েছিল, ও ছেলে মানুষ আল্লাহর দান মনে করে স্বর্ণকারের কাছে বিক্রি করে পড়ার বই কিনেছে। আমি পুলিশকে স্বর্ণকারের ঠিকানা দিয়েছি। নিরুপায় অমরেশ মাধব ও উপস্থিত গ্রামবাসীদের বললেন, ওখানে পুকুর কাটার সময় একটি 6 ইঞ্চি সোনার বিষ্ণু মূর্তি পাওয়া গেছে। গ্রামের কে নিয়েছে বলতে পারবে? 80 বছরের এক বৃদ্ধ বললেন, শুনেছি অনেক দিন আগে ত্রিদেবী স্বপ্নে দেখে গ্রামের পুকুর পাড়ে একটি সোনার ছোট্ট বিষ্ণু মূর্তি পান। যদুবাবুর স্ত্রী তাপসী দেবী মন্দিরে প্রতি পূর্ণিমায় লক্ষ্মী নারায়ণের পুজো করেন। মাধব তার মুখের কথা কেড়ে বলল, পুজোর উৎসব অনুষ্ঠানে গিন্নিমা গ্রামের সকলকে পুজোর ভোগ খাওয়ান। কিন্তু কেউ অমরেশকে বলতে পারল না কয়েকদিন আগে পুকুর থেকে পাওয়া সোনার সুদর্শন মূর্তি কে নিয়ে গেছে। তবে যদুপতিবাবুর মন্দিরে বহুদিন আগে পাওয়া মূর্তিটি দেখার ইচ্ছা হলো। বহরমপুরে গিয়ে হোটেলে খেয়ে লজে এসে উঠলেন। দুপুরে বিশ্রাম নিয়ে বিকেলে কর্ণ সুবর্ণের গ্রামে এলেন। অমরেশ একদা জমিদার যদুপতিবাবুর প্রাচীন প্রাসাদে হাজির হলেন। বাড়ির বাগানে মন্দিরে পাথরের উপরে খোদাই করা প্রাচীন ভাস্কর্য দেখা যাচ্ছে। চূড়োয় তামার ত্রিশূল লাগানো। মন্দিরের ভেতরে মার্বেল ও টাইলস বসিয়ে আধুনিকরণ করা হয়েছে। তাপসী দেবী দামি তাঁত সিল্কের শাড়ি পরে পুরোহিতকে পূর্ণিমা সত্যনারায়ণ পূজার উপকরণ সাজিয়ে দিচ্ছিলেন। অমরেশ গোয়েন্দা পরিচয় দিয়ে যদুপতিবাবুর সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন। তাপসী দেবী ওকে বৈঠকখানার ঘরে বসালেন। 40 যদুপতিবাবু ঘরেই ছিলেন। তিনি দর দালানে দাঁড়িয়ে থাকা স্ত্রী
স্ত্রীকে কিছু বুঝিয়ে গোয়েন্দার কাছে এসে বললেন, শুনেছি মাটির তলায় পাওয়া স্বর্ণমুদ্রা উদ্ধারে আপনি প্রত্যেক বাড়িতেই যাচ্ছেন। আমাদের মতো বনেদি লোক ওই সামান্য সোনা লুকিয়ে রাখবে এমন ধারণা হলো কি করে আপনার? অমরেশ সবিনয় বললেন, সোনার মুদ্রার জন্য আসিনি। পুকুর কাটার সময় একটি 6 ইঞ্চির বিষ্ণু মূর্তি পেয়ে গ্রামের কোনো এক সম্ভ্রান্ত লোক লুকিয়ে রেখেছে, সেই খবর পেয়ে এসেছি। যেখানে পুরাতত্ত্বের জিনিস পাওয়া গেছে সেখানে আমি অথবা আমার পরিবারের কেউ যায়নি। কিন্তু জেনেছি আপনাদের মন্দিরে বহুদিন আগে স্বপ্নে পাওয়া সোনার বিষ্ণু মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। সেটি কাছের একটি পুকুর পাড়েই পাওয়া গিয়েছিল। বিষ্ণু মূর্তিটি সোনার নয়, ব্রোঞ্জের। আমার ঠাকুমা স্বপ্নে দেখে মূর্তিটি গ্রামের মাটির নিচে পান। চলুন, আমি মন্দিরে পূজা হওয়া নারায়ণ মূর্তি আপনাকে এখনই দেখিয়ে আনছে। লম্বা বারান্দা দিয়ে যাওয়ার সময় যদুপতি পাল অমরেশকে জানালেন, বাড়িতে তার 4 বছরের ছোট ভাই সত্যেন পাল সস্ত্রীক থাকে। ভাই ও ভাইয়ের স্ত্রী গ্রামের প্রাথমিক স্কুলের শিক্ষক। তারা বিকেলে বহরমপুরে বেড়াতে গেছে। মন্দিরে 6 ইঞ্চি ব্রোঞ্জের বিষ্ণু মূর্তির 4 হাতে শঙ্খ, চক্র, গদা, পদ্ম। বন্ধু সুদর্শনের বর্ণনা দেওয়া সোনার মূর্তির সাথে মিল আছে। পুজোয় বসা পুরোহিতকে আরতির পঞ্চপ্রদীপ সাজিয়ে দিয়ে তাপসী দেবী বললেন, ওর ঠাকুরদাদা প্রাচীন মন্দিরে নারায়ণ প্রতিষ্ঠা করেছিলেন। আমরা প্রতি পূর্ণিমায় পুজো করি। আপনি প্রসাদ খেয়ে যাবেন কিন্তু। বিশ্বাস হচ্ছে তো আমাদের ঠাকুর সোনার নয়। অমরেশ যখন পুজোর প্রসাদ খেয়ে বের হচ্ছে তখনই সিংহ মূর্তি বসানো গেট খুলে সত্যেন স্ত্রীর সঙ্গে ভেতরে ঢুকলেন। যদুপতি পাল পরিচয় করাতে বললেন, এই হচ্ছে আমার ভাই সত্যেন, আর ওর স্ত্রী অনিতা। সত্যেন, ইনি হচ্ছেন প্রাইভেট ডিটেকটিভ অমরেশ চ্যাটার্জি। সোনার বিষ্ণু মূর্তি তদন্ত করছেন ইনি। দায় সারা নমস্কার করে সত্যেন বলল, সোনার মুদ্রার তল্লাশি করতে পুলিশ অনেকের বাড়িতে এসেছে। আমাদের রাজবাড়িতে না এসে সম্মান দেখিয়েছে। আপনি প্রাইভেট ডিটেকটিভ হয়ে এসে সেই সম্মানটা দেখালেন না। অমরেশ বললেন, রাজা প্রজা সকলেরই স্বর্ণমোহ আছে, সবার বিরুদ্ধেই তদন্ত করতে হয়। আমি যদি সোনার বিষ্ণুমূর্তি পেতাম সরকারকে ফেরত দিতাম না। ওটা আমাদের পাল রাজবংশের সম্পদ। আমরা মুর্শিদাবাদের রাজা মহিপালের বংশধর। অমরেশ তীর্যক হেসে বললেন, এরকম অলিক কথা আইন মানবে না। তাহলে সকল অভিজাত পালেরাই বলবে আমরা পাল রাজার বংশধর। খননের জায়গায় পাওয়া জিনিস আপনাকে প্রত্নতাত্ত্বিক বিভাগে ফিরিয়ে দিতে হবে। অসন্তুষ্ট সত্যেন বলল, আপনি ওয়ারেন্ট নিয়ে এসে পুলিশ দিয়ে বাড়ি তল্লাশি করুন। বাড়িতে পুলিশ এলে আপনার বংশমর্যাদা বেশি হানি হবে। আমি জানতে এসেছিলাম আপনারা কেউ স্বর্ণ বিষ্ণু পেয়েছেন কিনা। সত্যেন মেজাজ দেখিয়ে শ্বেত পাথরের দরদালানের দিকে হাঁটা দিল। মন্দির থেকে ওদের 3 বছরের ছেলে ছুটে এসে অনিতার কোলে উঠতে চাইল। ছেলেটি এতক্ষণ তার জেঠিমার কাছে ছিল। অনিতা ছেলেকে চকলেট দিয়ে ভুলিয়ে অমরেশকে বলল, দাদা, আমার স্বামী অবান্তর কথা বলে, ওর কথা ধরবেন না। আমরা কেউ সোনার বিষ্ণুমূর্তি দেখিনি। আমাদের মন্দিরে বংশের ব্রোঞ্জের বিষ্ণুমূর্তি আছে। আমার শাশুড়ি মা তো তারই পুজো করতেন। আমরাও সেই মূর্তিতেই পুজো করি। যদুপতিবাবু গ্রামের কিছু লোককে পুজোর প্রসাদ বিতরণ করছিলেন। তিনি বললেন, যদির কথা নদীর তীরে, সত্যেনের কথায় গুরুত্ব দেবেন না। অমরেশবাবু, আমি যদি জানতে পারি আমাদের গ্রামের কোনো লোক সোনার বিষ্ণুমূর্তি লুকিয়ে রেখেছে আপনাকে জানাবো। বাড়ির পুরো সময়ের কাজের লোক কেউ আছে কি? পরাণ মণ্ডলকে আমাদের গৃহভৃত্য বলা যায়।
ওই বাড়িতেই থাকে, কিন্তু আজ সন্ধ্যা নামতেই ওর খাগড়ার আত্মীয়ের বাড়িতে চলে গেছে। অমরেশ রাত 7টায় বিদায় নিতে নিতে বললেন, আজ আসি। খুব তাড়াতাড়ি মূর্তি উদ্ধারে আপনাদের বাড়ি আসতে হবে। বাসের রাস্তায় যাওয়ার পথে গ্রামের শেষে অমরেশ দেখল কিছু লোকের জটলা। সেখানে মাধব দাস, হাসান শেখেরা আছে। মাধব বলল, স্যার বলছি, পালবাড়ির মন্দিরে সোনার বিষ্ণু দেখতে পেলেন? না, পুরনো বিষ্ণু মূর্তিটি ব্রোঞ্জের। বাড়ির মন্দিরে কোনো সোনার বিষ্ণু নেই। অমরেশের জবাব শুনে মাধব উপস্থিত গ্রামবাসীদের দিকে তাকালো। তাদের সম্মতি নিয়ে মাধব দাস বলল, স্যার আপনাকে একটা সত্যি কথা বলবো। আপনি কিন্তু যদুপতিবাবু বা ওনার স্ত্রী মা ঠাকুরুন রে এই কথা জানাবেন না যে কথাটা আমরা বলেছি। ওনারা বিপদে আপদে সাহায্য করেন। যেদিন গ্রামে পুকুর কাটা হয়, রাতে মা ঠাকুরুন ঠাকুরের স্বপ্নে আদেশ পায় ওই জায়গায় মাটির নিচে বিষ্ণু মূর্তি আছে। সকালে সবাই যখন মাটির তলায় থাকা সোনার পয়সা খুঁজতে ব্যস্ত ছিল, তখন ওদের চাকর পরাণ একটা সোনার বিষ্ণু মূর্তি খুঁজে পেয়েছিল। ও মূর্তিটা মা ঠাকুরনকে দিয়েছে। আজ তো ওই বিষ্ণু ঠাকুরেরই পুজো হলো। সত্যি কথা বলে তুমি উপকার করলে। খবরটা তোমাদের কাছে পেয়েছি, যা যদুপতি বাবুরা জানতে পারবে না। অমরেশ তাদের ভরসা দিয়ে বাস ধরতে গেলেন। আলোর ফোয়ারা সজ্জিত লাল দিঘির বিপরীতে বহরমপুর লজে এসে সিদ্ধান্ত নিলেন আগামীকাল গোপনে পালবাড়িতে যাবেন। যদি মন্দিরের দরজা খোলা থাকে, শাটার দেওয়া গ্রিলের ফাঁকে চোখ রেখে দেখবে ব্রোঞ্জ বিষ্ণুমূর্তির পাশে স্বর্ণ বিষ্ণুমূর্তি দেখা পাওয়া যায় কিনা। না হলে বাড়ির চাকর পরাণ মণ্ডলকে পুলিশের ভয় দেখিয়ে স্বীকার করাতে বাধ্য করবে। পরের দিনটা ছিল শনিবার। প্রত্নতত্ত্ববিদ বন্ধু সুদর্শন ও অমরেশ দুপুরের খাওয়া সেরে কর্ণ সুবর্ণের গ্রামে এলেন। পালবাড়ির মন্দিরের দরজা বন্ধ। তাপসী দেবী বাড়ির দোতলার ঘরের জানলা দিয়ে গোয়েন্দাকে দেখে শশব্যস্ত হয়ে সিঁড়ি বেয়ে নেমে এলেন। আমার স্বামী দেওররা এখন স্কুলে আছে, পরে আসবেন। তাপসী দেবী এড়িয়ে যেতে চাইছেন দেখে অমরেশ বলল, আমি আপনাদের বাড়ির কাজের লোক পরাণ মণ্ডলের সাথে কথা বলতে চাই। সোনার মূর্তির ব্যাপারে পরাণ আপনাকে কোনো সাহায্য করতে পারবে না। তবুও আপনি পরাণকে আমার কাছে পাঠিয়ে দিন। প্রায় বাধ্য হয়ে বিশ্বস্ত পরিচারক পরাণ মণ্ডল ঘরের বাইরে এলো। অমরেশ তাকে নিয়ে বাড়ির গেটের বাইরে গাছের তলায় নিরালায় নিয়ে এলো। অমরেশের বজ্রগম্ভীর কণ্ঠে ভীত পরাণ বলল, স্যার, আমি তো কোনো সোনার মূর্তি পাইনি। মিথ্যা বলে ছাড় পাবে না। গ্রামের অনেকে দেখেছে তুমি 6 ইঞ্চির সোনার মূর্তি নিয়ে চলে গেছো। ওরা মিথ্যে বলছে, আমি কোনো সোনার জিনিস পাইনি। অমরেশ পকেটের পিস্তলটি হাতে ধরে পরাণকে শাসালো। সরকারের সোনার মূর্তি চুরি করার দায়ে আমি এখনই তোমাকে গ্রেপ্তার করে খাগড়া থানায় নিয়ে যাব। ভেঙে পড়ে পরাণ স্বীকার করল, স্যার সত্যি বলছি, মা ঠাকুরন স্বপ্নে দেখেছিল পুকুর কাটার জায়গায় সোনার নারায়ণ মূর্তি উঠেছে। আমাকে ওখানে পাঠালে আমি একটা সোনার ঠাকুর খুঁজে পেয়েছিলাম। বিশ্বাস করুন, আমি মূর্তিটা বাড়িতে মা ঠাকুরনকে দিয়েছি। অমরেশ পরাণের কণ্ঠ মোবাইল ফোনে অডিও রেকর্ড করে নিয়ে ওকে ছেড়ে দেয়। স্কুল ছুটির পর যদুপতিবাবু বাড়ি ফিরলে তিনি আবার পালবাড়িতে যান। সরাসরি যদুপতিবাবুর কাছে দাবি করেন, পরাণ মণ্ডল যে সোনার বিষ্ণু মূর্তি নিয়ে এসে আপনার স্ত্রীকে দিয়েছে সেটা আমাকে দিন। চমকে উঠে যদুপতিবাবু বললেন, পরাণ তো আমাদের কোনো বিষ্ণুমূর্তি দেয়নি। অমরেশ ফোনের অডিওতে পরাণের কণ্ঠ বাজিয়ে শোনালেন। বিনা মেঘে বজ্রপাত দেখে শঙ্কিত যদুবাবু নীরব হয়ে গেলেন। অমরেশ বললেন, যদি আমাকে বিষ্ণু মূর্তি ফেরত না দেন তাহলে পুলিশ আসবে আর আপনাকে গ্রেপ্তার করবে।
যদুপতিবাবু কবুল করলেন। আমার স্ত্রী স্বপ্নাদেশ পেয়ে ওই সোনার বিষ্ণুমূর্তি এনে পুজো করছে। 100 বছর আগে বংশে এরকম ঘটনা ঘটেছে। আপনারা বলবেন এসব অলৌকিক কথা বিশ্বাস করবেন না। আমার ভক্তিমতী স্ত্রী সোনার বিষ্ণু দিতে চাইবেন না। অমরেশবাবু, আপনি দয়া করে আমাকে একটা সপ্তাহ সময় দিন। আমি রোল গোল্ডের এইরকম একটা সোনার বিষ্ণুমূর্তি স্বর্ণকারকে দিয়ে গড়িয়ে আমার স্ত্রীর অজান্তেই মন্দিরে ডেকে আসব, আর সোনার বিষ্ণুমূর্তি আপনাকে ফেরত দেব। ধরা পড়ে যাওয়ার পর সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগ অমূল্য জিনিস আপনাকে একদিনও রাখতে দেবে না। অমরেশের জোরালো কণ্ঠ শুনে অসহায় যদুপতিবাবু বললেন, আমি শুধু আপনার কাছে ধরা পড়েছি। আপনি যদি ঈশ্বরে বিশ্বাস করেন, আমায় একটা সপ্তাহ সময় দিন। আমার নিঃসন্তান স্ত্রী পুজো আর্চা নিয়েই বেঁচে আছেন। বিষ্ণুমূর্তি নিয়ে গেলে ও মানসিক অবসাদে ভুগবে। আমায় বিশ্বাস করুন। প্রাচীন সোনার বিগ্রহটি মন্দিরে আছে। চলুন, এখনই আপনাকে দেখিয়ে আনছি। অমরেশ সহানুভূতিশীল হয়ে বললেন, ঠিক 1 সপ্তাহ পরে আসব। সোনার দোকানে গিয়ে গুলিয়ে ফেললেও আপনার জেল হবে। এর মধ্যে আপনি আমার নজরে থাকবেন। ও কথা ভাবাও পাপ। বিষ্ণুমূর্তিটা আমরা ভক্তি ভরে পুজো করার জন্য রেখেছি। বলে যদুপতিবাবু অমরেশকে বিষ্ণুমূর্তি দর্শন করাতে নিয়ে গেলেন। ঠিক 7 দিন পরে অমরেশ বিকেলে পাল বাড়িতে এলে একরাশ দুশ্চিন্তা নিয়ে যদুপতিবাবু বললেন, আজ ভোর 4:30টার সময় আমি গোপনে তৈরি করে আনা রোল গোল্ডের মূর্তি মন্দিরে রাখতে চাই। গিয়ে দেখি সোনার বিষ্ণুমূর্তিটা নেই সেখানে। কেউ চুরি করে নিয়েছে। বিশ্বাস করুন, কাল রাতে সোনার মূর্তিটা দেখেছিলাম আমি ওখানে। উত্তেজিত অমরেশ বললেন, আপনি মূর্তি না দিলে এখনই গ্রেপ্তার করব। মূর্তি আপনি চুরি করেছেন। হাত জোর করে যদুপতিবাবু বললেন, বিশ্বাস করুন, আমি মূর্তি চুরি করিনি। আমার স্ত্রীও বিষ্ণু মূর্তি চুরি করেননি। ও রোল গোল্ডের মূর্তিটাকে আসল সোনার মূর্তি ভেবে আজও সকালে পুজো করেছে। তাহলে আপনার ভাই বা বাড়ির চাকর চুরি করেছে। আপনি তদন্ত করুন, আমি সাহায্য করব আপনাকে। বাড়ির লোক চুরি করে থাকলে তাকে গ্রেপ্তার করুন। আপনি আপনার ভাই আর পরাণকে আমার কাছে পাঠিয়ে দিন। যদুপতিবাবু দোতলায় সত্যেনের ঘর থেকে ঘুরে এসে বললেন, আমার ভাই সত্যেন একটু আগে বেরিয়ে গেছে। ও একজন বন্ধুর সাথে বহরমপুরে 4:25-এর হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেন ধরে কলকাতা যাবে। আপনি ও স্ত্রী অনিতাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। পরাণকে আমি নিয়ে এসেছি। বলে যদুপতিবাবু বৈঠকখানা ঘরে পরাণকে গোয়েন্দার মুখোমুখি বসিয়ে দিলেন। গতকাল রাতে মন্দিরে সোনার বিষ্ণুমূর্তি চুরি হয়েছে। তুমি রাতে মন্দিরে কোনো লোককে ঢুকতে দেখেছ? অমরেশের প্রশ্নে ভয় সিঁটিয়ে থাকা পরাণ বিস্ময়ে বলল, স্যার, আজ সকালেও মন্দিরে সোনার মূর্তি দেখেছি। ওটা তোমার মালিক বড় কর্তাবাবু কিনে আনা নকল সোনার বিষ্ণুমূর্তি। তুমি ভেবে বলো, কাল রাতে মন্দিরের দরজা বন্ধ হওয়ার আগে মন্দিরে কাউকে ঢুকতে দেখেছো কি না? পরাণ 1 মিনিট মাথায় হাত দিয়ে বলল, গতকাল রাত 9টায় ঠাকুর প্রণাম সেরে বেরিয়ে যেতে আমি যখন তালা দিতে যাচ্ছিলাম, ছোটবাবু মন্দিরে ঢুকেছিল। তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার সময় মন্দিরের সিঁড়িতে পা হড়কে গিয়েছিল দেখে আমি বললাম, সাবধানে যান। অমরেশের কাছে মূর্তি চুরির রহস্য পরিষ্কার হতে পরাণকে চলে যেতে বললেন। হতাশ যদুপতিবাবু বললেন, হায়, শেষকালে কিনা সত্যেন মূর্তিটা চুরি করে আমায় পথে বসালো। একটু পরে অনিতা এসে বসতেই অমরেশ বললেন, আপনি কি জানেন সত্যেন পাল মাটির তলায় পাওয়া সোনার বিষ্ণুমূর্তি চুরি করে নিয়ে গেছে? জানতাম না, এই মাত্র ভাসুরের মুখে শুনলাম। ভাসুর একটি নকল বিষ্ণুমূর্তি এনে বসিয়ে আমার জায়ের স্বপ্নাদেশে খুঁজে পাওয়া সোনার বিষ্ণুমূর্তি ফেরত দেবেন, এটা জেনেছিলাম।
আমার স্বামী কুড়িয়ে পাওয়া প্রাচীন বিষ্ণু মূর্তিকে নিজের সম্পদ বলছিল। তাতে আশঙ্কা ছিল এরকম সাংঘাতিক অন্যায় কেউ করতে পারে নাকি। আপনার স্বামী অপরাধ করেছে, মূর্তিটি সোনার দোকানে বিক্রি করলে ওনার জেল হবে, আর এখনো যদি মূর্তিটি আমায় ফেরত দেয় তাহলে ছেড়ে দেব। অনিতা ফোনে বহরমপুরে যাওয়া স্বামীর সাথে যোগাযোগের চেষ্টা করল। সত্যেনের ফোন সুইচ অফ। অমরেশ ঘড়ি দেখে ব্যস্ত হয়ে বললেন, ও বহরমপুরের এক বন্ধুর সাথে কলকাতার আর কে জুয়েলার্সে যাচ্ছে। বন্ধুটি নাকি ওই দোকানের শোরুমেরই কর্মচারী। ও তো আজ ওই বন্ধুর কলকাতার বাড়িতেই থাকবে। বন্ধুর নাম আর কলকাতার দোকানের ঠিকানা বলুন। যদুপতিবাবু সাগ্রহে বললেন, অসিতের আর কে জুয়েলার্সের ঠিকানা 128 বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, কলকাতা 12। অমরেশ পালবাড়ি থেকে কর্ণসুবর্ণের খনন এলাকায় এলেন। ঘড়িতে 3:45। কর্মরত প্রত্নতত্ত্ববিদ সুদর্শনের গাড়ি ওকে বহরমপুর রেল স্টেশনে পৌঁছে দিল। টিকিট করে হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেনে উঠে কলকাতার পথে রওনা হলেন। ট্রেন ছাড়ার সময় হয়ে যাওয়াতে অমরেশ সত্যেন পালকে খুঁজে বার করতে পারেনি। ট্রেন রাত 7টায় রানাঘাটে আসতে যাত্রীদের মুখে তিনি শুনলেন আগের চেয়ারকারের কামরায় এক যাত্রীকে তার সঙ্গী চায়ের কাপের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে টাকা ছিনতাই করে চলে গেছে। সেই অজ্ঞান লোকটিকে জিআরপি পুলিশ ট্রেন থেকে নামাবে, তাই ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। অমরেশ দ্রুত প্ল্যাটফর্মে নেমে অন্য কামরায় গিয়ে দেখলেন অজ্ঞান যাত্রীটি সত্যেন পাল। তিনি জিআরপি অফিসারকে আই কার্ড দেখিয়ে বললেন, আমি প্রাইভেট ডিটেকটিভ অমরেশ চ্যাটার্জি। একটি 6 ইঞ্চির সোনার বিষ্ণু মূর্তি চুরির কেসের তদন্ত করছি। মূর্তিটি কর্ণ সুবর্ণের মাটির নিচ থেকে পাওয়া গেছে, যেখানে এখন সরকারি প্রত্নতাত্ত্বিক বিভাগ খনন কার্য চালাচ্ছে। সত্যেন পাল নামের এই লোকটি সোনার বিষ্ণু মূর্তিটি চুরি করে পালাচ্ছিলেন। একে অজ্ঞান করে বাটপার সোনার মূর্তিটি চুরি করে নিয়ে গেছে। আমি তাকে অনুসরণ করছি। আপনারা লোকটিকে পুলিশ হেফাজতে রাখবেন। সত্যেন পালকে পুলিশ নামিয়ে নিলে ট্রেন রানাঘাট ছেড়ে দিল। অমরেশ ট্রেনেই চললেন। ওর গন্তব্য 124 বিবি গাঙ্গুলি স্ট্রিট। ধারণা অসিত বিশ্বাস সত্যেনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এই ট্রেনে যাচ্ছে। রাত 8:50 অমরেশ কলকাতা স্টেশনে নেমে বাস স্ট্যান্ডের দিকে হাঁটছে। পেছন থেকে একটি লোক ওর পিঠে হাতের ধাক্কা দিয়ে ছুটে পালালো। অমরেশ রাস্তায় মুখ থুবড়ে পড়ে যাচ্ছিল। দুহাতে ও পায়ে ভর দিয়ে পড়ে মুখটা বাঁচালো কোনো মতে। চকিতে মুখ তুলে দেখল সাদার উপরে নীল লাক কাটা জামা ও কালো প্যান্ট পরা যুবকটি ওকে ধাক্কা মেরে বেলগাছিয়া বউবাজার রুটের একটি বাসে উঠতে গেল। হাতে পায়ে আঘাত পেয়ে অমরেশ কষ্ট করে উঠে দাঁড়ালেন। এক পৌর ভদ্রলোক ওকে হাত ধরে উঠতে সাহায্য করে বললেন, এই দেখো কাণ্ড, লাগেনি তো? লোকটা জানোয়ারের মতো ধাক্কা মেরে চলে গেল। আপনার বেশ আঘাত লেগেছে না? হাতের চেটো আর হাঁটু ছেড়ে রক্ত বেরোচ্ছে। একটু ডাক্তার দেখিয়ে নেবেন নাকি? অমরেশ ব্যথা সহ্য করে খুঁড়িয়ে হেঁটে পরনে পড়া বাদামি জামা ও কালো প্যান্ট পরা ওই ভদ্রলোকের সাথে বাজারে একটি ঔষধের দোকানে এলেন। দাদা, আঘাত লাগা হাতে পায়ে রক্ত বন্ধ হওয়ার আয়োডিন জাতীয় ওষুধ থাকলে দিন। অমরেশের কথায় ফার্মাসিস্ট লোকটি বলল, আপনি এভাবে পড়ে গেলেন কি করে? সঙ্গের ভদ্রলোক বললেন, আরে আরে বলবেন না, একটা বকাটে ছেলে ওনাকে স্টেশনের বাইরে ধাক্কা মেরে বাসে উঠে পালালো। শত্রুতা না থাকলে এভাবে কেউ ধাক্কা দেয় না। শুধু ওষুধ লাগালে চলবে না, আপনাকে ইঞ্জেকশন দিতে হবে। ফার্মাসিস্ট অমরেশের ক্ষতে তুলো দিয়ে ওষুধ লাগিয়ে দিয়ে ইঞ্জেকশন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অমরেশ বাধা দিয়ে দ্রুত হেঁটে রাস্তায় এসে বিবি গাঙ্গুলি স্ট্রিটগামী একটি বাসে উঠলেন। অমরেশ আর কে জুয়েলার্সের শোরুমে চেয়ারে বসা
ম্যানেজারকে বললেন, আমি প্রাইভেট ডিটেকটিভ অমরেশ চ্যাটার্জি। আপনাদের কর্মচারী অসিত বিশ্বাস কি দোকানে আছে? হ্যাঁ আছে, কেন বলুন তো? ম্যানেজারের বিস্ময় দূর করতে অমরেশ বললেন, ও প্রত্নতাত্ত্বিক বিভাগের উদ্ধার হওয়া সোনার বিষ্ণু মূর্তিটি চুরি করে নিয়ে এসেছে। ও আচ্ছা আচ্ছা, একটু আগে অসিত আমাকে অতি প্রাচীন কাঁচা সোনার 6 ইঞ্চির বিষ্ণু মূর্তি বিক্রি করতে 2.5 লাখ টাকা চাইছিল। স্যার, আমি চোরাই জিনিস সন্দেহে কিনিনি ওটা। ভিতরে 3 জন সেলসের লোকের পরেই অসিত আছে। জামা প্যান্টের রং দেখে অমরেশ অসিতকে শনাক্ত করেন। অসিত খদ্দেরকে অলংকার দেখাতে ব্যস্ত থাকায় অমরেশকে লক্ষ্যই করেনি। শোরুমের সুইডিং ডোর খুলে পথে সাহায্যকারী বাদামি শার্ট ও কালো প্যান্ট পরা প্রৌঢ় লোকটি বিস্মিত অমরেশ ভাবে, ওর আগে এই দোকানের জিনিস কিনতে লোকটা কখন ঢুকেছিল? রানাঘাট রেল প্ল্যাটফর্মে জিআরপির সাথে অমরেশের কথোপকথনের আড়ালে এই যাত্রী অসিতই ছিল। সে তাদের কথোপকথন শুনেছিল। সে কলকাতা স্টেশনের বাইরে ওকে ঠেলে ফেলে ঘায়েল করতে চেয়েছিল। মুহূর্তে শোরুমে ঢুকে অসিতের জামার কলার ধরে টেনে বললেন, সোনার বিষ্ণুমূর্তি চুরি করার অপরাধে আমি তোমাকে থানায় নিয়ে যাব। আচমকা গোয়েন্দার আবির্ভাবে অসিত ভয়ে বাকরুদ্ধ হয়ে গেছে। উপস্থিত খদ্দের ও অন্য সেলসম্যানরা বিচলিত। অমরেশ অসিতের জামা ও প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে কোনো বিষ্ণু মূর্তি পেলেন না। ছুটে শোরুমের বাইরে এসে দেখে সেই প্রৌঢ় লোকটি দোকানের সিঁড়িতে লাফ দিয়ে পালাচ্ছে। অমরেশ পেছন থেকে ঘাড় ধরে লোকটিকে টেনে এনে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে রুমালে জড়ানো বিষ্ণু মূর্তিটি বের করে আনলো। এটা তো দেখছি চুরি চুরি মাস্তুতো ভাই, বলে তিনি দোকানের পাহারারত পুলিশদের হাতে লোকটিকে তুলে দিলেন। ম্যানেজারের নির্দেশে সেলসম্যানরা অসিতকে ধরে অমরেশের কাছে নিয়ে এলো। অমরেশ ফোনে লালবাজার থানার পুলিশকে RK জুয়েলার্স 128 বিবি গাঙ্গুলি স্ট্রিটে চলে আসতে বললেন। লালবাজার থেকে পুলিশ আসছে তোমাদের গ্রেপ্তার করতে। অমরেশের কথায় শঙ্কিত অসিত বিশ্বাস, সরকারের প্রত্নতাত্ত্বিক সম্পদ চুরি করার শাস্তি তোমাকে পেতেই হবে। তাছাড়া তুমি আমাকে ধাক্কা মেরে আহত করেছ, তার শাস্তি তোলা রইল। 5 মিনিটের মধ্যে লালবাজার থানার পুলিশ অফিসার এসে অসিতকে ও লোকটিকে ধরে নিয়ে গেলেন।
চলেছে বৈশালী দাশগুপ্ত নন্দীর কলমে সাসপেন্স হরর স্পিরিচুয়াল থ্রিলার জেগে আছে শয়তান। কিং সলেমনের জাদু আধারে বন্দি আর্নিয়া সহ ৭৩টি প্রেত। সে আধার হাতে আসে গৌতম বুদ্ধের বিরোধী এক লোক শিক্ষকের। তিনি মারকে জাগ্রত করার জন্য তন্ত্র সাধনায় কাজে লাগান সেই আধার, কিন্তু মন্ত্রের ভুল প্রয়োগে তিনি মারা পড়েন। এই জাদু আধারের রহস্য ধরা থাকে একটি পুঁথিতে। সেই পুঁথি হাজার হাজার বছর পর গোপন থাকলেও আধুনিক পৃথিবীতে সহসাই প্রকাশিত হয় তার রহস্য। এই পুঁথির পিছনে হাত ধুয়ে পড়ে যায় এক আন্তর্জাতিক সিক্রেট সোসাইটি। একের পর এক খুন, প্রত্নতাত্ত্বিক বস্তুর চুরি, ব্যক্তিগত আক্রোশ, লোভ ডালপালা মেলতে থাকে। এ গল্পের মূল বক্তব্য অল্প কথায় বলতে হলে আর্নিয়া শোক বা মার, বিলজিবাব হোক বা রাক্ষস, ঘুল হোক বা গার্গন, একটি জায়গায় এরা সবাই মিলে যায়। মানুষ রিপুর বশ হয়ে পড়লে এদের যে কোনো একজনকে অথবা সকলকে নিজের ভেতরে জাগিয়ে তোলার ক্ষমতা রাখে। প্রফেসর রমানাথ পান্ডে, তার ছাত্র ঈশান, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ডিটেকটিভ ইন্সপেক্টর মার্টিন মুলার কি জিততে পারবে প্রবল পরাক্রমশালী সিক্রেট সোসাইটির বিরুদ্ধে লড়াই? কি হবে তার ফল? সেটি জানতে বইটি চটপট কিনে ফেলতে হবে। বইটির প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে বিভা পাবলিকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো।